আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে, তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে, মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটি রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলেই মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাসুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারই টিটিপির সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমেই জেনে নেই জাতিসংঘের যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা। এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে। প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো
জাদুকরী ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো। তার চেয়ে বড় সত্য হলো এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয় তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাইতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়দার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়দার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকে চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতের সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়দার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডাব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক তালেবান পাকিস্তান বা টিটিপি এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল মধ্যমেয়াদে টিটিপি এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় টিটিপি সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই টিটিপি সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়া সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায় তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবির নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 3 তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম
বা সিটিটিসি ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত 30শে জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যে কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। কেরানীগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16ই আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় পুলিশ 2টি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্যজেম্বির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19শে জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভূঁইয়া। 6 দিন পর 25শে জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5ই আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কের জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ। 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18ই আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তিনি জানিয়েছেন গত 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশটির কয়েকটি কারাগার থেকে 2247 বন্দী কারাগার ভেঙে পালিয়ে যায়। এর মধ্যে 690 জন বন্দী এখনো পলাতক। শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল 826 বন্দী। এর মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই কারা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনূস সরকারের প্রথম 8 মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিল, যারা তালিকাভুক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। দেখা যাচ্ছে একদিকে সরকারি শীর্ষ ব্যক্তি বা নীতি নির্ধারকরা বরাবরের মতোই দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ টিমের রিপোর্ট, যারা আগের সরকারগুলোকে সাবধান করেছিল। কিন্তু দেশটির পুলিশ হন্য হয়ে খুঁজছে জঙ্গিদের আর উদ্ধার হচ্ছে একের পর এক শক্তিশালী বোমা। আতঙ্কের বিষয় হলো এখনো চিহ্নিত 1-2 জন নয়, 69 জেল পলাতক জঙ্গি আছে ধরাছোঁয়ার বাইরে। তার উপর ইউনূসের আমলে জামিন পাওয়া 150 জঙ্গিও সরকারি সংস্থাগুলোর নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। জেল পলাতক জঙ্গিরা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো বোমা ওস্তাদ জুয়েল। কিন্তু বিএনপি সরকার তার আগের আমলের মতোই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত অস্বীকারের নীতি মেনে চলছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দাবি ছিল ওই সময় জঙ্গি তৎপরতা ছিল মিডিয়ার সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্যজেম্বি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়দা নিয়ে জাতিসংঘের বার্তা, এইসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না। তারা বলছেন এখনো বড় কোনো ঘটনা না ঘটলেও গোয়েন্দা নজরদারি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি এবং বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্কের একটা সহজাত প্রক্রিয়া রয়েছে, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে এখান থেকে ইউটার্ন নেওয়া, রিটার্ন করা বা সম্পর্কটা পুনঃস্থাপন করা এটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব। ইউনূস জমানাতে মূলত বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি এটি ছিল আমেরিকামুখী। যারা ক্ষমতায় ছিলেন ধরে নেওয়া হতো তারা সবাই আমেরিকার দোসর, আমেরিকার দালাল, আমেরিকার পোষ্য, এবং আমেরিকা অন্তত 20, 30, 25 মানে গত 30 বছর থেকে শুরু করে 3 বছর বা 2 বছর ধরে কন্টিনিউয়াসলি
যাদেরকে লালন করেছে, পালন করেছে, বর্ধন করেছে, পরিচর্যা করেছে, তাদেরকে ইউনূস সাহেবের মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন পদ পদবিতে তারা বসিয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো কি, 18 কোটি দেশের মানুষ প্লাস শেখ হাসিনার জমানাতে তৈরি হওয়া কিছু সমস্যা এবং শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, সব মিলিয়ে বাংলাদেশের যারা তথাকথিত হামিদ কারজাই হয়েছিলেন, তাদের জন্য হিমালয়ের মতো সমস্যা একের পর এক আসতে থাকে। অল্প কয়েকটি ক্ষেত্রে, যেমন ধরুন দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, ব্যাংকিং সেক্টর, এই জিনিসগুলোতে মোটামুটি সরকার সফল হয়েছিল। কিন্তু এই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 18 মাসের মধ্যে সরকার পরিচালনা করতে গিয়ে, ভর্তুকি দিয়ে, দুর্নীতি করতে গিয়ে, তারপর সরকার পরিচালনার যে ব্যয়, সেই ব্যয় বাড়াতে গিয়ে তারা প্রায় $10 বিলিয়ন বৈদেশিক সাহায্য গ্রহণ করেছে। বাংলাদেশি টাকায় কম করে হলে ধরুন 1,30,000 কোটি টাকা। একই সময় মুদ্রা ছাপিয়েছে কত হাজার কোটি টাকা আমরা বলতে পারবো না, তবে ইসলামী ব্যাংকগুলোকে, কেবলমাত্র ইসলামী ব্যাংকগুলোকে তারা সাবসিডিজ দিয়েছে প্রায় 30,000 কোটি টাকা। তো 1,30,000 কোটি টাকা বিদেশ থেকে এনেছে, আর ইসলামী ব্যাংকগুলোকে দিয়েছে 30,000 কোটি টাকা সাবসিডিজ, টাকা ছাপিয়ে। আর নিজেরা কত হাজার কোটি টাকা ছাপিয়েছে এটা বলা যাচ্ছে না, ধরুন আরো প্রায় 30,000 কোটি টাকা তারা ছাপিয়েছে। এর বাইরে ব্যাংকিং ব্যবস্থা থেকে বৈধ চ্যানেলে তারা যে ঋণ নিয়েছে, সব মিলিয়ে 18 মাসে প্রায় 3 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ, স্থানীয় ঋণ এবং তার সঙ্গে সঙ্গে মুদ্রা ছাপানো, এই লায়াবিলিটিস ইউনূস সরকার তৈরি করেছে। ফলে কি হলো, এই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে তারা ডিজেল এনেছে, বকেয়া পরিশোধ করেছে, কর্মচারীদের বেতন দিয়েছে, সবকিছু করেছে খুব স্বল্পকালীন সময়। অনেকটা আইসিইউতে একটি রাষ্ট্র বাঁচিয়ে রাখার মতো ঘটনা তারা করেছে। কিন্তু যখন তারেক রহমান সাহেব এসেছেন, তখন আগের সরকারের সেই লায়াবিলিটিস এবং ইউনূস সরকারের লায়াবিলিটিস সব মিলিয়ে 23 লক্ষ কোটি টাকার দেশি এবং বিদেশি ঋণ এখন বিএনপি সরকারের মাথায়। এই ঋণ সামাল দেওয়ার জন্য IMF এর ঋণ দরকার, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ দরকার, বিভিন্ন বিদেশি বন্ধু রাষ্ট্র তাদের কাছ থেকে অ্যাটলিস্ট এই মুহূর্তে $10 বিলিয়ন, অর্থাৎ ইউনূস সাহেব যে টাকাটা হাওলাত করেছিলেন, ঋণ করেছিলেন, ওই পরিমাণ টাকা বাজেটারি সাপোর্ট এই সরকারের এই মুহূর্তে দরকার। এবং কম করে হলেও 6 লক্ষ কোটি টাকার রাজস্ব তাকে আদায় করতে হবে স্থানীয়, মানে ট্যাক্সেশন যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে, NBR এবং NBR বহির্ভূত যে খাতগুলো রয়েছে। তাহলে বোঝার চেষ্টা করে, সমস্যা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে হিসাব জানতে হবে, অঙ্ক জানতে হবে। সরকারকে এই বছরের জুন মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে কম করে হলেও আমদানি, রপ্তানি, অবকারী শুল্ক, ভূমিকর যা কিছু আছে স্থানীয়ভাবে 6 লক্ষ কোটি টাকা আয় করতে হবে। আজকের দিনের পর্যন্ত যে সরকারের অবস্থা, টাকা পয়সার যে অবস্থা, বড় জোর 3 লক্ষ কোটি টাকা তারা আদায় করতে পারবে। আচ্ছা, $10 বিলিয়ন যে বৈদেশিক সাহায্য দরকার, এই $10 বিলিয়ন বৈদেশিক সাহায্যের মধ্যে এখন পর্যন্ত $1 বিলিয়ন কেউ দেবে এরকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। কিছু প্রকল্পর কথা বলা হচ্ছে, কিছু FDI ফরেন ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নট ইয়েট কনফার্ম ফর এ সিঙ্গেল পেনি। তো বোঝার চেষ্টা করুন যে সরকারের উপর কি পরিমাণ মানসিক চাপ যাচ্ছে
এবং কি পরিমাণ দৈন্য দশা যাচ্ছে। মানুষের পকেটে যখন টাকা না থাকে, আপনি থেকে যতই সাজান গোছান না কেন, যতই সৈয়দ বংশের ছেলে হন বা তালুকদার বংশের মেয়ে হন, রাতের আধারে আপনাকে কোনো সুদখোরের বাসায় যেতে হবে। এমনকি সেই নিষিদ্ধ পল্লীর যে সর্দারনি, তারাও একসময় সুদে টাকা বিনিয়োগ করতো বিভিন্ন জেলা শহরে। 70-এর দশকে, 60-এর দশকে কিংবা আরো হাজার হাজার বছরের পুরনো ইতিহাসে অনেক বড় বড় জমিদার এই ধরনের সর্দারনির কাছে যেতেন রাতের আধারে টাকা হাওলাতের জন্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এখন এটা আরো সিরিয়াস অবস্থায় চলে গেছে। তো এখন এই সরকার এই অর্থনৈতিক সমস্যাগুলো আমরা যেটা দিব্য দৃষ্টিতে দিনের আলোকে একেবারে সহজ সরল, আই এম নট এ টেকনিক্যাল পার্সন নর এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট অর অ্যানালিস্ট, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই সমস্যাগুলো বুঝতে পারি। তো কাজে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, রাষ্ট্রের অর্থনীতিবিদ রয়েছেন, তারা এই জিনিসগুলো টু দি পয়েন্টে বুঝতে পারছেন। আমাদের দেশের একটা সামাজিক ব্যবস্থা হলো যে গরিবের পাশে কেউ থাকে না এবং বিগত যৌবনার দিকে কেউ ফিরে তাকায় না। যৌবনকালে অসাধারণ সুন্দরী ছিলেন, কিন্তু বুড়ো হয়ে গেছেন বা 60 বছর হয়ে গেছে, চামড়ায় ভাঁজ এসে গেছে, সেই রমণের দিকে কেউ তাকায় না। বাংলাদেশে একজনকে বিখ্যাত অভিনেত্রী, মানে 80-র দশকে বলতে গেলে সবার ক্রাশ ছিলেন। চলচ্চিত্র জগতে এরকম কোনো সুন্দরী আর খুব কম ছিলেন। শি ওয়াজ রিয়েলি প্রিটি ইন অল রেসপেক্ট। একটি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে তাকে আমি 2018 সনে দেখলাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন। তার বয়স তখন অলমোস্ট 65 থেকে 70 বছর হয়ে গেছে। একসময় দেশের সেই যত বিখ্যাত রাজনীতিবিদ, মন্ত্রী, আমলারা তার পায়ের কাছে গিয়ে বসতো। টেলিভিশনের মালিকরা তার একটু অনুগ্রহ লাভের জন্য তার পিছু পিছু ঘুরত। তিনি সেই অনুষ্ঠানে এসেছেন, টেলিভিশনের মালিককে খুব জোরে জোরে ডাকছেন, কিন্তু তার দিকে ফিরেও দেখাচ্ছে না। আমি তখন তাকে দেখে বললাম যে, আপা কাছে আসেন। যৌবন যদি একবার চলে যায়, যৌবনের মোহে যদি কাউকে আপনি আকৃষ্ট রাখেন, সেই যৌবনের দোহাই দিয়ে বার্ধক্যে কাউকে ফিরে পাওয়া যায় না। কথাটা খুব নির্মম ছিল, নিষ্ঠুর ছিল, কিন্তু তিনি বুঝলেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে, রনি ভাই আপনি ঠিকই বলেছেন। কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ থেকে কি লুটপাট করা যাবে, এই ব্যাপারে আমেরিকার যে একটা টার্গেট ছিল, সেই টার্গেটে ইউনূসের জামানাতে তারা যতটুকু পারছে সেটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে নাও ইটস এ বার্ডেন। সেই বার্ডেনদেরকে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার ফলে সেই ডিপ স্টেটের যারা লোকজন তছনছ হয়ে গেছে এবং বিনিময়ে নতুন একটা সরকার আমরা পেয়েছি। এই সরকারের মধ্যে ডিপ স্টেটের কয়েকজন আছে, ডিপ স্টেটের যারা বিভিন্ন এজেন্ট রয়েছেন, তাদের আত্মীয় স্বজন এই সরকারে আছে, বন্ধু বান্ধব আছে এই সরকারে, এবং ডিপ স্টেটের কিছু লোকের সঙ্গে সরকার সম্পর্ক ভালো রাখছে এই কারণে যে স্বয়ং তারেক রহমান এবং বিএনপি তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোনো কালে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো ছিল না, গত সেই 2001 থেকে আজ অবধি গত 25 বছর ধরে। কানাডার সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল না। এই অবস্থাতে এই আমেরিকার যারা দালাল, তাদের অনেকের হাত ধরে আমেরিকার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য সরকার রীতিমতো হন্য হয়ে ঘুরছিল এবং তারা এই তথাকথিত আমেরিকার যারা দালাল, এই দালালদের পিছনে অর্থ বিনিয়োগ করেছে, তাদের কে বিভিন্ন জায়গাতে প্রোভাইড করেছে, সরকারের স্থান দিয়েছে, পার্লামেন্টের স্থান দিয়েছে, মন্ত্রী পরিষদের স্থান দিয়েছে, কিন্তু গত 6 মাসে একটি যাকে বলা হয় টিকটিকির ডিমও তারা প্রসব করতে পারেনি সরকারের জন্য। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে যে সম্পর্কের কারণে ভারতের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে সম্পর্কের কারণে চীনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কটা এখন আর কোনো কাজে আসছে না। বরং যেটি হয়েছে সেটি হলো তারা সেই আবার 2001, 2002, 2003-এ ফিরে গেছে আমেরিকা।
ফিরে গিয়ে তারা যে কাজটি করছে সেটি হলো শেখ হাসিনা জামানার শেষ দিকে যেভাবে বাংলাদেশের বিষয় সরাসরি হ্যান্ডেল করার জন্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ড, ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বে অফ বেঙ্গল নামে তারা যে নতুন প্রকল্প চালু করেছে, এই প্রকল্পে তারা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে গেছে। মধ্যপ্রাচ্যের সমস্যা, ইউক্রেনের সমস্যা এবং নিজ দেশে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশে নতুন করে ফ্রন্ট খোলা বা এই মুহূর্তে বার্মা একটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে আমেরিকার ইকোনমি, আমেরিকার মিলিটারি পলিসি এবং আমেরিকার যে ডিপ্লোম্যাটিক কোর রয়েছে, সেই ডিপ্লোম্যাটিক কোরের যে এনার্জি, সেই ফুয়েল সিস্টেমটা এখন আর কাজ করছে না। ফলে তারা এখানে তাদের পুরনো মিত্র মোসাদ মানে ইসরায়েল, তাদের পুরনো মিত্র ভারত মানে দিল্লি মানে তাদের উপর আবার নতুন করে নির্ভর করা শুরু করেছে। এবং এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সার্জিও গোর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, তারপর সেখানে ফিরে গেছেন। তিনি বাংলাদেশে এসে একেবারে সমস্ত কূটনৈতিক রীতি ভঙ্গ করে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তার সঙ্গে দেখা করেছেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর কন্টেম্পোরারি প্রায় একই সময়ে তারা দিল্লি সফর করেছেন এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়টা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের ভারতে যাওয়ার একটা আলাপ আলোচনা চলছিল, যেটা এখনো বন্ধ হয়নি। আজকে আমি 18 তারিখে ভিডিওটি করছি। বলা হচ্ছে যে তিনি 24 তারিখে যেতে পারেন, এখনো পর্যন্ত যেটার সম্ভাবনা রয়েছে। এক পক্ষ চাচ্ছে তারেক রহমান সাহেব না যাক, আর এক পক্ষ চাচ্ছে তারেক রহমান সাহেব যাক। শেষ পর্যন্ত কি হবে জানি না। একবার তিনি যে হোটেলে বুকিং করেছিলেন সেখানে শোনা কথা, সেই বুকিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আবার সেখানে হোটেলে নতুন করে রুম বুকিং দেওয়ার জন্য সেই দূতাবাসগুলোর পক্ষ থেকে, বাংলাদেশের দূতাবাস আছে, সেই দূতাবাসের পক্ষ থেকে নতুন করে সেই হোটেলগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে। সবই অনুমান নির্ভর কথা, বিভিন্ন বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এবং এদিকে দিল্লির যারা দাদাবাবু রয়েছেন, তারপর কলকাতার দাদাবাবু রয়েছেন, তারা তো তারেক রহমান সাহেবকে, বিএনপিকে গালাগাল করে একেবারে মানে রীতিমতো যা মুখে আসে তাই বলছে। কাঁচামরিচ দেবো না, তারপর ডাল দেবো না, এরপর আমরা যদি ডিজেল না দেই, বন্ধ করে দিই, খাবে কি, চলবে কি, ইত্যাদি ইত্যাদি। এত বড় সাহস, ভারতকে অপমান করো, নানা রকম কথাবার্তা তারা কিন্তু বলে যাচ্ছেন, উত্তেজিত হয়ে যাচ্ছেন। এখন ঘটনা হলো কি, মানে এই যে ভারতে তো আমাদের যেতেই হবে টুডে অর টুমরো, ভারতের সাথে সম্পর্ক আমাদের রাখতেই হবে টুডে অর টুমরো, যে কোনো ফর্মে, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু সম্পর্কটি একটি নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কটি আর হয় না। আওয়ামী লীগের সময় 96 থেকে 2001 এই সময়ের মধ্যে একবার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনার সঙ্গে, তার মাসুল শেখ হাসিনাকে দিতে হয়েছিল। আবার 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির সঙ্গে, বিএনপি কি আসলে আওয়ামী লীগের পরিবর্তে ভারত ক্ষমতা এনেছিল। কিন্তু ঠিক এইবার তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন বা তার সরকার যে কাজগুলো করছেন, হুবহু ঠিক সেম ভুলটি 2001 সনেও বিএনপি করেছিল। ফলে কি হলো, ওই সময়টাতে ভারত বিরোধী যে চক্রটি, তারপরে বিভিন্ন জঙ্গিবাদ, তারপরে ভারতীয় যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, তাদেরকে বাংলাদেশে প্রমোট করা, এই জিনিসগুলো এমন একটা পর্যায়ে চলে আসছিল যে বিএনপি সম্পর্কে ভারত ধৈর্য হারিয়ে ফেলেছিল, বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এরপর থেকে ভারতের সঙ্গে টিল নাও এখন পর্যন্ত সম্পর্ক হয়নি। শেখ হাসিনার পতনের পরে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, গণতান্ত্রিক বোধ বুদ্ধির কারণে ভারত এগিয়ে এসেছিল বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য, চালু করার জন্য। কিন্তু সেটা বিএনপি স্মার্টলি, ইলেকট্রনিক্যালি সেটা হ্যান্ডেল করতে পারেনি। আর এখন যে ঘটনাটা ঘটছে, মানে দর কষাকষি হচ্ছে, কিভাবে যাব, এটা দিতে হবে, ওটা দিতে হবে। আসলে এইভাবে দর কষাকষি করে আসলে কখনো সম্পর্ক হয় না। ফলে এখন তারেক রহমান সাহেব গেলেও কি হবে, না গেলেও কি হবে, এটা আমরা এখন বলতে পারছি না। বরং যেটি হচ্ছে যে এখন উনি যদি যানও, 24 তারিখে যান, যে সম্মান তিনি বেজিংয়ে পেয়েছেন, যে সম্মান তিনি দিল্লিতে পেয়েছেন, সরি কুয়ালালামপুরে পেয়েছেন, এই সম্মান দিল্লিতে প্রশ্নই আসে না। বরং সেখানে গেলে এমন কিছু অপ্রীতিকর ঘটনা, এমন কিছু দৃষ্টিকটু ঘটনার আশঙ্কা আমরা করছি। সেই ঘটনা ঘটার পর তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন, আসার পর তার যারা প্রতিপক্ষ, তারা এমনভাবে বগল বাজাবেন,
এমনভাবে নেতিবাচক কথাবার্তা বলবেন, সেটি বিএনপির জন্য একটা বিরাট দায় সৃষ্টি হবে। তো কাজেই এই যে আমেরিকার নির্ভর করা, চীনের নির্ভর করা, ভারতের নির্ভর করা, এই নির্ভরশীল রাজনীতি যে কোনো একটি রাজনৈতিক দলের জন্য একটা বুমেরাং। যতটা সম্ভব নিজ দেশের জনগণ এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে নিজস্ব যোগ্যতা অনুযায়ী যখন একটি দল বা ব্যক্তি কাজ করতে পারে, তাহলে তার সীমিত পরিসরে সীমিত অর্থ দিয়েও একটি রাষ্ট্র সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে অন্তত পক্ষে 50টি রাষ্ট্র রয়েছে, যেই 50টি রাষ্ট্র ইউরোপ এবং আমেরিকাকে, আঞ্চলিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে তারা কিন্তু সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে পারি, আমরাও সবার সাথে সুসম্পর্ক রেখে, মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখে হয়তো সেখানে যেতে পারবো। কিন্তু এখন দিল্লি এবং আমেরিকার যে চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, এই চক্র থেকে বের হওয়া, এই চক্রের মধ্যে টিকে থাকাই তাই হলো এখন আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে কুল্লিয়া। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান